চ্যাপ্টার 451 ফেসলেস 15 মিন্স্ক স্ট্রিটের স্যাঁতস্যাঁতে ঠান্ডা রান্নাঘর। ক্লাইন মোরেত্তি তার নতুন কেনা বড় লোহার পাত্রটা খুঁজল। সে তাতে পরিষ্কার পানি ঢালল। তারপর সে খুব সাবধানে সেটা কয়েকবার ঘষে পরিষ্কার করল। তারপর সে এর ভেতরে কয়েকটা ম্যাচ কাঠি ফেলে তুড়ি বাজাল। টকটকে লাল শিখা জ্বলে উঠল। তার নিয়ন্ত্রণে আগুনটা পাত্রের কোনো ক্ষতি না করেই বাকি পানির ফোঁটাগুলো দ্রুত শুকিয়ে ফেলল। এবারের পোষণের রেসিপিতে বিশুদ্ধ পানির মতো কোনো উপাদান ছিল না, তাই ক্লাইন আগের 2 বারের চেয়েও বেশি সতর্ক ছিল। কোনো সমস্যা যেন না হয় সেজন্য সে সবকিছুর সঠিক মাপ নিশ্চিত করতে চাইল। সে ডিভিনেশন করে জানতে পারত যে মিশ্রণটা সফল হবে কিনা, অন্তত এতে তার জীবনের ঝুঁকি আছে কিনা, কিন্তু এর মানে এই না যে পোষণটা কাজ করবেই। মিশ্রণ থেকে বিয়ন্ডার বৈশিষ্ট্যগুলো আলাদা করাটা বেশ কঠিন একটা কাজ হবে। এটা ঠিক একটা র্যাম্পেজারের মানসিক দূষণ দূর করার মতোই কঠিন। এর জন্য তার সঠিক কৌশল, পদ্ধতি বা রিচুয়ালের প্রয়োজন হবে। আর ক্লাইন অল্প সময়ের মধ্যে দ্বিতীয়বার এই উপাদানগুলো জোগাড়ও করতে পারবে না। প্রস্তুতি শেষ করে ক্লাইন গুছিয়ে রাখা বাক্সগুলোর দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস নিল। অবশেষে সে পোষণের রেসিপিটা মনে করল। ফেসলেস প্রধান উপাদান একটা 1000 ফেসড হান্টারের মিউটেটেড পিটুইটারি গ্ল্যান্ড, একটা হিউম্যান স্কিন শ্যাডোর বৈশিষ্ট্য। পরিপূরক উপাদান 1000 ফেসড হান্টারের 80 মিলিলিটার রক্ত, কালো জিনসন উইডের রসের 5 ফোঁটা, 10 গ্রাম ড্রাগন টুথ গ্রাস পাউডার, একটা ডিপসি নাগার 3 গাছি চুল। সে প্রথমে কার্ডবোর্ডের বাক্সটা হাতে নিল, যেটা ভ্যাম্পায়ার এমলিন হোয়াইট পাঠিয়েছিল। সে বাক্সটা খুলল আর একটা কাঁচের বোতল বের করল। বোতলটার ভেতরে 100 মিলিলিটার 1000 ফেসড হান্টারের রক্ত ছিল। স্কেলের দিকে তাকিয়ে ক্লাইন ঢাকনাটা খুলল। তারপর সে স্থির হাতে আঠালো তরলটা পাত্রের ভেতরে ঢালতে শুরু করল। আলোর তারতম্যের ওপর ভিত্তি করে তরলটার রং বদলাচ্ছিল। যেহেতু এটা একটা পরিপূরক উপাদান ছিল, তাই সে একদম নিখুঁত মাপের চেষ্টা করল না। তরলটা আলাদা করার জন্য সে কোনো রাসায়নিক পরীক্ষণের যন্ত্রপাতিও ব্যবহার করল না। 1000 ফেসড হান্টারের রক্তটা ছিল পাতলা মধুর মতো, যেটা ধীরে ধীরে পাত্রের তলাটা ভরিয়ে দিল। ক্লাইনের যখন মনে হল যে যথেষ্ট হয়েছে, তখন সে বোতলটা সোজা করল আর তরলটাকে ফিরে যেতে দিল। এখনও প্রায় 20 মিলিলিটার বাকি আছে। আমার আধ্যাত্মিক অনুমান বেশ নিখুঁত। ক্লাইন কাঁচের বোতলটা থেকে চোখ সরিয়ে নিল আর ঢাকনাটা শক্ত করে আটকে দিল। এই 20 মিলিলিটার 1000 ফেসড হান্টারের রক্ত দিয়ে এখনও মিস্টিক্যাল জিনিসপত্র, বিয়ন্ডার অস্ত্র বা অসাধারণ স্ক্রোল তৈরি করা যাবে, অথবা কোনো রিচুয়াল ম্যাজিকে প্রতীক বা চিহ্ন আঁকার কাজেও এটা ব্যবহার করা যেতে পারে। এটা এখনও বেশ মূল্যবান ছিল। তুলো ভরা বাক্সে কাঁচের বোতলটা ফেরত রাখার পর ক্লাইন তালিকার বাকি জিনিসগুলো নিল। সে কালো জিমসন উইডের রস আর ড্রাগন টুথ গ্রাস পাউডার যোগ করল। সে দেখল যে লোহার পাত্রের তরলটাতে বুদবুদ উঠতে শুরু করেছে। সে কোনো বিরতি নিল না। সে তার কালো গ্লাভস পরা ডান হাত দিয়ে ছোট সাপের মতো দেখতে 3 গাছি গাঢ় নীল চুল তুলে নিল। তারপর সে সাবধানে সেগুলোকে তরলটার ওপরে রাখল। ছ্যাঁত লোহার পাত্র থেকে হালকা ধোঁয়া উঠতে লাগল। তরলটার রং গাঢ় নীল হয়ে গেল। প্রধান উপাদান যোগ করার আগেই এটার কি অদ্ভুত একটা প্রভাব। সিকোয়েন্স 6 পোষণের কাছে এমনটাই আশা করা যায়। ক্লাইন হাত বাড়িয়ে রূপালি টিনের বাক্সটা তুলে নিল। ভ্যাম্পায়ার এমলিন হোয়াইট এটাও সাথে দিয়েছিল। খট করে একটা শব্দ হল। ক্লাইন বাক্সের ঢাকনাটা খুলতেই ভেতরে পিচ ফলের মতো একটা জিনিস দেখতে পেল। সে 1000 ফেসড হান্টারের মিউটেটেড পিটুইটারি গ্ল্যান্ডটা সরাসরি স্পর্শ করল না। এর বদলে সে টিনের বাক্সটা পাত্রের ঠিক ওপরে ধরে সেটাকে উল্টে দিল। হলদে বাদামি রঙের একটা জিনিস গিয়ে গাঢ় নীল তরলের ওপর পড়ল। জিনিসটার গায়ে মস্তিষ্কের মতো খাঁজ আর ভাঁজ ছিল। এই মুহূর্তে 1 ফোঁটা তরলও ছিটকে উঠল না। আর সেই পিটুইটারি গ্ল্যান্ডটা, যেটা ক্রমাগত নিজের আকার বদলাচ্ছিল, নিঃশব্দে গলে গেল। ধূসর আর হলদে বাদামি রং খুব দ্রুত গাঢ় নীলের সাথে মিশে গেল। আর হঠাৎ করেই বুদবুদগুলো আরও বড় হতে লাগল। এই পর্যায়ে এসে ক্লাইন একটু নার্ভাস হয়ে পড়েছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে শেষ বাক্সটা তুলে নিল। বিশাল হীরের মতো দেখতে হিউম্যান স্কিন শ্যাডোর বৈশিষ্ট্যটা সে পাত্রের ভেতরে ঢেলে দিল। হঠাৎ করেই ধোঁয়াগুলো এক জায়গায় জড়ো হতে লাগল। এমনকি গ্যাসবাতির আলোটাও যেন শুষে নিচ্ছিল কিছু একটা। ঘরটা আরও অন্ধকার হয়ে গেল। সবকিছু স্বাভাবিক হওয়ার পর ক্লাইন অবশেষে দেখতে পেল যে তৈরি হওয়ার পর পোষণটা ঠিক কেমন দেখতে লাগছে। এটার পুরো রংটাই কালচে সবুজ ছিল। মাঝে মাঝে এটা থেকে চোখের সাইজের একটা করে বুদবুদ উঠছিল। আর কয়েক সেকেন্ড পর পর এমন একটা শব্দ হচ্ছিল যেন এটার নিজের কোনো প্রাণ আছে আর সে ঢেকুর তুলছে। বুদবুদটা ওপরে উঠতেই সাথে সাথে ফেটে যাচ্ছিল। আর এই ফেটে যাওয়ার সময় সেটাতে নানা রঙের আলো প্রতিফলিত হচ্ছিল। রঙগুলো মিলে বিভিন্ন মুখের ছবি তৈরি করছিল। মুখের বৈশিষ্ট্যগুলো যেন এলোমেলোভাবে জোড়া লাগানো ছিল। ক্লাইন এক হাত দিয়ে লোহার পাত্রটা তুলে নিল। তারপর সে আগের থেকে তৈরি রাখা একটা কাঁচের বোতলে তরলটা ঢেলে নিল। পোষণের বৈশিষ্ট্যের কারণেই পাত্রের ভেতরে 1 ফোঁটাও অবশিষ্ট থাকল না। সে ডিভিনেশন করে নিশ্চিত হল যে ক্ষতির মাত্রাটা মেনে নেওয়ার মতো।
এর মানে হল পোষণটা সফলভাবে তৈরি হয়েছে। ক্লাইন ফেসলেস পোষণের বোতলটা নিয়ে স্থির পায়ে দোতলায় ফিরে গেল। তারপর সে পর্দা টানা ঘরটার ভেতরে ঢুকল। দরজাটা বন্ধ করে সে বিছানার এক কোণায় বসল। কজিটেশনের সাহায্যে সে তার একটু অস্থির আর চিন্তিত মনটাকে শান্ত করল। 10 সেকেন্ডের বেশি সময় সোজা হয়ে বসে থাকার পর ক্লাইন বোতলের মুখটা খুলল। সে তার ডান হাতটা তুলে খুব দ্রুত পুরো পোষণটা মুখে ঢেলে দিল। তার মুখ আর খাদ্যনালীতে একটা শিরশিরে অনুভূতি বয়ে গেল। শেষে এটা এমন একটা অবশ করা অনুভূতিতে রূপ নিল যা তার জ্ঞান হারানোর উপক্রম করল। ক্লাইনের মনে হল তার মন যেন শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে। তার নিজেকে একজন পথচারী মনে হতে লাগল যে দেখছে তার মুখ, নাক, কান আর চোখ গলে যাচ্ছে। তার পুরো মুখটাই গলে যাচ্ছিল। মাত্র 2-3 সেকেন্ডের মধ্যেই তার মুখ আর মাথাটা পোড়া সাদা মোমের মতো হয়ে গেল। তার শরীরটাও একই রকম অস্বাভাবিক হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন তার রক্তই তার হাড় আর চামড়া গলিয়ে ফেলছে। না, পরিস্থিতি এমন হতে দেওয়া যাবে না। ক্লাইন জানত যে সে যদি এটাকে নিয়ন্ত্রণে না রাখে তাহলে যে কোনো মুহূর্তে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার সম্ভাবনা আছে। একজন দর্শক হিসেবে সে তার চিন্তাগুলোকে আবার নিজের শরীরে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করল। সে একটার ওপর একটা গোলাকার আলোর স্তর কল্পনা করার চেষ্টা করল। সে তার কজিটেশন অবস্থাটা ধরে রাখার চেষ্টা করছিল। ছোট কিন্তু বারবার চেষ্টার পর সে অবশেষে আবার নিজের শরীরটাকে অনুভব করতে পারল। নিজের শেষ সীমায় আটকে থাকার জন্য সে তার শরীরের প্রতিটি ছোট অংশকে নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা করল। গলে যাওয়া আর মিশে যাওয়ার ওই অনুভূতিটা যখন বারবার তাকে আক্রমণ করছিল তখন ক্লাইন বুঝতে পারছিল না যে সে কতক্ষণ ধরে টিকে আছে। কিন্তু যখন এটা শেষ হল তখন সে আবার বুঝতে পারল যে তার শরীরটা তারই আছে। সেই মুহূর্তে সে বুঝতে পারল যে সে শেষ পর্যন্ত গণ্ডি পার হয়েছে আর এখন সে একজন সিকোয়েন্স 6। সে এখন একজন ফেসলেস। ক্লাইন ঘামছিল না, কিন্তু মানসিকভাবে সে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। সে কোনোমতে উঠে দাঁড়াল আর বড় আয়নাটার দিকে হেঁটে গেল। সে দেখার চেষ্টা করল যে তাকে এখন দেখতে কেমন লাগছে। গ্যাস বাতির আলোয় সে হঠাৎ করে 2 পা পিছিয়ে গেল। এতে মেঝেতে একটা ধপধপ শব্দ হল। আয়নার দৃশ্যটা ভীষণ চমকে দেওয়ার মতো ছিল। ক্লাইন দেখল যে তার মুখ আর খোলা চামড়াগুলো ঘন ফ্যাকাশে দানায় ভরে গেছে। যে কোনো স্বাভাবিক প্রাণী এগুলো দেখলে অবশ হয়ে যাবে আর মনের অজান্তেই পিছিয়ে আসবে। একটু বেশি ভিতুরা তো পাগলও হয়ে যেতে পারে। অ্যাক্টিং মেথড জানা সত্ত্বেও আর ম্যাজিশিয়ান পোষণটা পুরোপুরি হজম করা সত্ত্বেও আমার সিকোয়েন্স 6-এ উন্নতি করাটা বেশ কঠিন ছিল। নিয়ন্ত্রণ হারানো থেকে আমি মাত্র 2-3 কদম দূরে ছিলাম। ভাবছি ওই বিয়ন্ডারদের কতটা ঝুঁকি নিতে হয় যারা শুধু সময়ের উপর নির্ভর করে আর পোষণ খাওয়ার জন্য কোনোমতে যোগ্যতা অর্জন করে। ব্যর্থ হওয়ার সম্ভাবনা নিশ্চিতভাবেই কম না। এতে অবাক হওয়ার কিছু নেই যে চার্চের সদস্যদের মধ্যে সিকোয়েন্স 7 তুলনামূলকভাবে বেশ পরিচিত, আর তারাই ক্যাপ্টেন বা বিশপের দায়িত্ব নেবে। অন্যদিকে সিকোয়েন্স 6-এর মানুষের সংখ্যা একদম তলানিতে গিয়ে ঠেকে। ক্লাইন চোখ বন্ধ করে তার চেয়ারে হেলান দিয়ে বসল। কজিটেশনের সাহায্যে সে তার অতিরিক্ত আধ্যাত্মিক শক্তিকে আটকে রাখতে আর নিজের ক্লান্তি দূর করতে পারল। প্রায় 10 মিনিট পর তার শরীরের সেই জঘন্য দানাগুলো পুরোপুরি মিলিয়ে গেল আর তার মাংসের সাথে মিশে গেল। উফ! ক্লাইন একটা নিঃশ্বাস ছাড়ল। সে আবার বড় আয়নাটার দিকে হেঁটে গেল। সে তার বড় দাড়িওয়ালা চেহারার দিকে তাকাল। হঠাৎ করেই তার মুখের দাড়িগুলো নড়াচড়া করতে শুরু করল। তার চামড়া আর মাংসে আধাগলা মোমের মতো একটা অদ্ভুত পরিবর্তন আসতে লাগল। 1-2 সেকেন্ডের মধ্যেই ক্লাইন তার আসল চেহারায় ফিরে এল। কালো চুল, বাদামি চোখ, সাধারণ একটা মুখ, গভীর রেখাযুক্ত একটা পরিষ্কার চেহারা আর একটু হালকা পাতলা শরীর। সে চুপচাপ তার নিজের দিকে তাকিয়ে রইল। তারপর সে তার ডান হাত বাড়িয়ে নিজের মুখের ওপর রাখল। একটা হালকা ছোঁয়ায় ক্লাইনের চেহারা আবার বদলে গেল। তার নাকের হাড় উঁচু হয়ে গেল আর ঠোঁটগুলো একদম পাতলা হয়ে গেল। তার সুন্দর চেহারায় একটা আভিজাত্যের ছাপ ছিল। তার চেহারায় এমন একটা অহংকার ছিল যা লুকানো যায় না। এটা আর কেউ না, ভ্যাম্পায়ার এমলিন হোয়াইট ছিল। একটু বেশিই খাটো হয়ে গেল। সে নিজেকে নিয়ে হাসল। এই সময় তার শরীরের হাড় আর লিগামেন্ট থেকে মড়মড় আর খটখট শব্দ হতে শুরু করল। হঠাৎ করেই তার পুরো শরীরটা একটু লম্বা হয়ে গেল। এখন তাকে বাইরে থেকে হুবহু এমলিন হোয়াইটের মতোই দেখাচ্ছিল। আমি খেয়াল করলাম যে আমার চেনা প্রত্যেকটা মানুষের চেহারা আর স্বভাব আমি খুব নিখুঁতভাবে মনে করতে পারি। এমনকি তাদের নিজস্ব গন্ধটাও আমি বুঝতে পারি। ক্লাইনের শরীরের লোমকূপগুলো কাঁপতে লাগল আর তার শরীর সেই অনুযায়ী বদলে গেল। এর ফলে তার শরীরের গন্ধটাও আলাদা হয়ে গেল। সে আবার বড় আয়নার দিকে তাকাল। সে তার মাথার চুলগুলোকে একটু পেছনের দিকে সরে যেতে দিল আর সে তার চোখের রং বদলে গাঢ় ধূসর করে ফেলল। কোনো শব্দ ছাড়াই ডান স্মিথ যেন আবার বেঁচে উঠল। সে তার দলের সেই সদস্যের দিকে তাকিয়েছিল যে সব সময় তার কাছে অদ্ভুত ব্যাপারগুলো রিপোর্ট করতে আসত।
একটা নিঃশ্বাস ছেড়ে ক্লাইন তার আসল চেহারায় ফিরে এলো, কিন্তু তার ঠোঁটের কোণগুলো একটু ওপরের দিকে বাঁকানো ছিল। সে এক মুহূর্ত ভাবল, তারপর কয়েক কদম পিছিয়ে গেল। সে লেডিস অ্যাস্থেটিক্স নামের ম্যাগাজিনটার দিকে তাকাল। সে ফ্যাশনেবল সুন্দরীদের দেখার জন্য ম্যাগাজিনটা কিনেছিল। সে ম্যাগাজিনের কভারের অভিনেত্রীটার চেহারা ভালো করে খেয়াল করল। তারপর সে আবার বড় আয়নার কাছে ফিরে গেল আর ডান হাত দিয়ে নিজের মুখটা মুছে নিল। সে যখন আবার আয়নায় তাকাল, তখন সে একজন তরুণীকে দেখতে পেল। তার কালো চুলগুলো কাঁধ পার হয়ে নেমে গিয়েছিল, আর তার মুখের গড়ন ছিল বেশ নরম। এটা আসলেই কাজ করে। ক্লাইন তার বুকের দিকে তাকাল, কিন্তু সেখানে কোনো স্ফীতি দেখতে পেল না। সে তার শরীরটাকে নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করল। নিজের শরীরের মেদ আর কিছু মাংস নেড়েচেড়ে সে কোনোমতে এক জোড়া কাপ তৈরি করতে পারল, কিন্তু তার শরীরের নিচের অংশ নিয়ে তার কিছুই করার ছিল না। তার মানে হল, এটা শুধু চেহারার একটা বাইরের পরিবর্তন, কোনো মৌলিক পরিবর্তন না। এছাড়াও আমি এখন শুধু 10 সেন্টিমিটার লম্বা বা খাটো হতে পারি। এই সীমার বাইরে যাওয়াটা কঠিন হবে। তাছাড়া মাথা বড় বা ছোট করারও একটা নির্দিষ্ট সীমা আছে। উদাহরণ হিসেবে, আমি কোনোভাবেই ফাদার উট্রাভস্কির অর্ধেক দৈত্যের মতো মাথাটার নকল করতে পারব না। আরও একটা ব্যাপার হল, আমি শুধু এক নজরে লক্ষ্যবস্তুর চেহারা আর স্বভাব খেয়াল করতে পারি, তার ব্যাপারে কোনো কিছু না জেনেই। মিস জাস্টিসের মতো একজন স্পেক্টেটরের সামনে পড়লে আমার আসল রূপ ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। হি, ক্লাউন স্টেজে একটা ক্লাউন একজন স্পেক্টেটরকে আটকে রাখতে পারে, কিন্তু ফেসলেস স্টেজে এটা আসলে স্পেক্টেটরের কাছে কিছুটা হলেও আটকে যায়। দারুণ ব্যাপার। এই কথা ভাবার পর ক্লাইন আর কোনো পরিবর্তন করল না। সে আবার শার্লক মরিয়ার্টির চেহারায় ফিরে এলো। ডিভিনেশন, লড়াই করা আর তার সাথে একজন ম্যাজিশিয়ানের বিয়ন্ডার শক্তি সবই বেড়ে গেছে। এগুলো কতটা উন্নত হয়েছে তা শুধু প্র্যাকটিস করেই নিশ্চিত হওয়া যাবে। কাল আমাকে একটু সময় বের করে কুইলা ক্লাবে যেতে হবে। ক্লাইন শেষবারের মতো একবার নিজেকে দেখল আর চারপাশটা পরিষ্কার করার জন্য নিচে চলে গেল। সবকিছু গুছিয়ে রাখার পর সে দ্রুত হাত মুখ ধুয়ে বিছানায় চলে গেল। সেখানে শুয়ে জানালার বাইরে টকটকে লাল চাঁদের আলোর দিকে তাকিয়ে সে ধীরে ধীরে শান্ত হয়ে এল। কয়েক মিনিট পর ক্লাইন আস্তে আস্তে তার চোখ বন্ধ করল আর নিজের মনেই একটু হাসল। শুভরাত্রি, ফেসলেস।